শুভ সন্ধ্যা। আজ 25শে নভেম্বর 2025। আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন যে আজ নারী নির্যাতন নির্মূলকরণ দিবস হিসেবে পালিত হয়ে আসছে বিশ্বব্যাপী। আজকে শুধু নারী নির্যাতন নির্মূলকরণ দিবসই নয়, আপনারা এটাও জেনে থাকবেন 1991 সাল থেকে জাতিসংঘ 16 ডে অ্যাক্টিভিজম বা নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করে আসছে। এই 34 বছর ব্যাপী 16 দিন, প্রতি বছরে আমরা 16 দিন ব্যাপী এই নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করি। এটি শুরু হয় 25শে নভেম্বর থেকে এবং শেষ হয় আরেকটি আন্তর্জাতিক দিবস, বিশ্ব মানবাধিকার দিবসকে নিয়ে 10ই ডিসেম্বর। সো এই যে 16 দিন ব্যাপী যে আমরা কার্যক্রম করি, এটা মূলত সচেতনতা তৈরি করার জন্যে, মানুষের মধ্যে এই বোধটা তৈরি করে দেওয়ার জন্যে, এবং যারা এই নারী নির্যাতনের শিকার, যারা ভিকটিম, তাদেরকে পথ দেখানোর জন্যে কিভাবে এটা প্রতিরোধ করা যায়। তো আমরা বিভিন্ন এখানে অতিথিবর্গ রয়েছেন, তাদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলতে বলতে জানতে চেষ্টা করব কেন নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং এই পক্ষটা পালন করার উদ্দেশ্য কি বা করলে কি লাভ হতে পারে। এটাও বলে রাখি যে প্রতি বছরই একটা প্রতিবাদ্য সামনে রেখে এই 16 ডে অ্যাক্টিভিজম বা নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এবারের প্রতিবাদ্য হলো অনলাইনে নারী নির্যাতনের প্রতিরোধ করা। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মানিত পরিচালক পরিকল্পনা সাবিনা পারভিন। আপনাকে স্বাগত। আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার ও উইমেন স্টাডিজের অধ্যাপক ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ। শাইখ ইমতিয়াজ, আপনাকে স্বাগত। সবচেয়ে বড় যে যাকে অতিথি হিসেবে আমরা নিয়ে আসতে পেরেছি, আমাদের তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি ফাইজা রহমান আনিলা। ফাইজা রহমান আনিলা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বিবিএর ছাত্রী। সেই সাথে উনি বাংলাদেশের যে ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক আছে, সেই ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক বা নয়নের ভাইস চেয়ারপারসন। একই সাথে তিনি সাউথ এশিয়া রিজিওনাল ইয়ুথ নেটওয়ার্কের এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার। ফাইজা রহমান আনিলা, আপনাকেও স্বাগত। তো ফিরে আসি আসলে আমাদের কথোপকথনে। প্রথমেই আমি প্রফেসর ইমতিয়াজের কাছেই যাই। প্রফেসর ইমতিয়াজ, এই যে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কথা কেন বলা হয়, এবং এবারে নির্যাতনের ধরন কিন্তু চেঞ্জ হচ্ছে, যে কারণে এবারের প্রতিবাদ্য বিষয় হলো অনলাইনে নারী সহিংসতা প্রতিরোধ করা। তো এ ব্যাপারে যদি প্রথমে একটু আপনি ব্যাকগ্রাউন্ডটা দেন, তাহলে আমার জন্য সুবিধা হয়, তারপরে আমরা অন্যান্য অতিথির কাছে। প্রথমত হচ্ছে যে কেন পালন করা হয়। আসলে আমি পাল্টা প্রশ্ন করব, কেন পালন করা হবে না। অ্যাকচুয়ালি যদি পৃথিবীতে আপনি সবগুলো দেশের দিকে তাকান, সবগুলো দেশের স্ট্যাটিস্টিক্স নেন, তাহলে দেখবেন যে নারীর বিরুদ্ধে সহিংসতা আসলে এটা একটা প্যান্ডেমিক। এটা নর্মালি আমরা অন্য যে কোনো কিছুর সাথে যদি তুলনা করি, তাহলে দেখব যে নারীর বিরুদ্ধে সহিংসতা, যে কোনো ধরনের সহিংসতার মাত্রাকে ছাড়িয়ে যায়, এবং এটা পৃথিবীর সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য। কিছু কিছু দেশে এটা অনেক বেশি, যার ভেতরে অবশ্যই বাংলাদেশ একটা দেশ। তো আমার মনে হয় যে এই যে ওভারঅল সমগ্র পৃথিবীব্যাপী যে প্যান্ডেমিকটা আমরা দেখি ইন রিলেশন টু ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, এটার জন্যই, এটাকে প্রতিরোধ করার জন্যই আসলে চিন্তাটা প্রথম আসে যে কিভাবে আমরা একটা প্রলং সময় ধরে মানুষের ভেতরে সচেতনতা তৈরি করতে পারি। তখন এই 25 যেটা আপনি বললেন যে 25 তারিখ, আজকের 25শে নভেম্বর থেকে শুরু করে ইন্টারন্যাশনাল 10th of ডিসেম্বর, এই পুরো সময়টাতে যতগুলো আন্তর্জাতিক কন্যা শিশু দিবস আছে, আরও বেশ 3-4টা দিবস আছে, এই সবগুলোকে এক করে তখন বলা হলো যে না, আমরা এটা পালন করতে চাই যেন সারা পৃথিবীব্যাপী একটা প্রলং সময় ধরে সবাই বিষয়টার ভেতরে থাকে এবং একটা সচেতনতা তৈরি হয়। সুতরাং এটার একটা প্রেক্ষিত হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে কিন্তু সিভিল সোসাইটি লেড ইনিশিয়েটিভ ছিল। তো এটা একটা রিজন। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি বাংলাদেশের কনটেক্সটে আসি, তাহলে আপনি দেখবেন যে ভায়োলেন্সের ধরনগুলো সবসময় পরিবর্তিত হয়, এবং রিসেন্টলি আমরা যখন
প্রচুর মানুষকে দেখছি ইন্টারনেটে বিচরণ করতে, তখন ধরনটাও এখানে পাল্টে ভায়োলেন্সের ধরনটা অনেক বেশি ইন্টারনেট মানে বেসড হয়েছে, টেকনোলজি বেসড হয়েছে। তো নারীর এই টেকনোলজি বেসড ভায়োলেন্সের অভিজ্ঞতাটা কিন্তু একেবারেই নতুন, কারণ আপনি জানেন এখানে গ্রামীণ নারী আছে, দরিদ্র নারী আছে, বিভিন্ন রকম ইন্টারসেকশনাল পার্সপেক্টিভ থেকে নারীদেরকে আমরা দেখি, এবং আনফর্চুনেটলি সমস্ত নারী কিন্তু নারী হিসেবে এখানেও একইভাবে ভায়োলেন্সের শিকার, যেটা হওয়ার কথা ছিল না। যে কারণেই এবার প্রতিপাদ্যটা নির্ধারণ করা হয়েছে, এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীব্যাপী বিষয় দেখা যাচ্ছে। ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরে আসবো। এখন আসি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মানিত পরিচালক মহোদয় আছেন, আপনারা এই ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচির সাথে SRHR প্রোগ্রাম নিয়ে কাজ করছেন, মানে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস। তো আপনার কাজের সাথে এই যে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষটা কীভাবে যায়, এটা যদি মানে অন্য আম জনতা বা দর্শকদের জন্য যদি বলতেন, কেন যাবে না, কেন যায়? মানে অনেকে মনে করে যে এটা আমার কাজ নাই, দিস ইজ নট মাই বিজনেস। সো আপনার কাছে কেমনভাবে যায়? ধন্যবাদ আপনাকে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর মূলত প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে, যার কেন্দ্রবিন্দুতেই রয়েছে নারী, শিশু, কিশোর কিশোরী, সক্ষম দম্পতি। আমরা একদিকে যেমন জনসংখ্যাকে কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু রোধ করতে, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করতে এবং কৈশোর মাতৃত্ব কমানোর বিভিন্ন অভিষ্ট নিয়ে কাজ করছি, এবং আমাদের রয়েছে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে টারশারি পর্যায় পর্যন্ত প্রায় 3,500 স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। তো আসলে ঠিক 16 দিন নয়, বছরের বলতে গেলে 365টা দিনই আমরা সহিংসতার শিকার নারী বা কিশোরীদেরকে আমরা জরুরি স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। এবং আসলে আমাদের সেন্টারে যখন কোনো নারী আসেন সেবা নিতে, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের আচার আচরণ থেকে যে আসলে তারা সহিংসতার শিকার হয়েছেন, যা কিনা একজন মা এবং একজন নবজাতকের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই নেতিবাচক প্রভাব ফেলে, আপনারা সবাই জানেন। তো আমরা আমাদের সীমিত স্বার্থের মধ্যে দিয়ে এই বিষয়কে সবসময় গুরুত্বের সাথে দেখি, এবং আমাদের যে কর্মীরা মাঠ পর্যায়ে সেবা দেয় তারা যে উঠান বৈঠকগুলো করে কমিউনিটির বিভিন্ন মা শাশুড়িদেরকে নিয়ে, এবং মা সম্মেলন বলেন বা আমাদের স্যাটেলাইট ক্লিনিক বা আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে আমরা কিন্তু সবসময় একটু প্রচারণাগুলোকে করে থাকি। এবং আমাদের সামনে একটি 16 ডিসেম্বরের ফার্স্ট উইকে যে একটা সেবা পক্ষ রয়েছে, সেখানে ওই বিষয়টি আরও অধিকতর একটু সচেতনতা তৈরি করার একটা সুযোগ সৃষ্টি হলো, যেখানে মূলত জেন্ডার সহিংসতার ধরন, কাঙ্ক্ষিত আচরণ এবং প্রজনন স্বাস্থ্যসেবার যে কতগুলো নেগেটিভ দিক আছে, যেমন জোরপূর্বক গর্ভধারণ বা গর্ভপাত, এইসব বিষয়গুলো যে আমাদের সহিংসতার পর্যায়ে পড়ে, সেগুলোকে আরও বেশিভাবে আমরা করার একটা সুযোগ। আপনার কাছে আবার ফিরে আসবো আমি। ফাইজার রহমান আনিলা, আপনি তো তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, আপনি বিষয়টার সম্পর্কে কতটুকু জানেন যে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বলে কিছু আছে? আসলে কি নারীরা নির্যাতিত হচ্ছে? আপনার একটা পার্সপেক্টিভ সংক্ষেপে যদি বলতেন। থ্যাংক ইউ সো মাচ। আমার পার্সপেক্টিভ থেকে আমি আশেপাশে যা দেখেছি বা নিউজ পেপারে যা দেখা যায়, সেগুলো থেকে মূলত আমার আশেপাশে যেটুকু জানা হয়, বা আশেপাশে হয়তো বা ছোটো ছোটো কিছু ইনসিডেন্টও শোনা হয় যে নারী নির্যাতিত হচ্ছে বারবার। কিন্তু একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে বা স্কুলে কলেজে সেটা নিয়ে খুব একটা তেমনভাবে বলা হয় না, বা তেমনভাবে এই উৎসবগুলা অকেশনগুলো উদযাপন করা হয় না। সেটার জন্য এনাফ অ্যাওয়ারনেস নাই যে হ্যাঁ এটা করতে হবে ওটা করতে হবে। আমি যখন থেকে নয়নের জন্য কাজ করা শুরু করছি, এর আগ পর্যন্ত আমি এই ব্যাপারটা সম্পর্কে জানতামই না যে 16 ডেজ অ্যাক্টিভিটি বলতেও যে কিছু আছে। প্রত্যেকটা বছর যে আলাদা আলাদা এজেন্ডা থাকে, আমাদের গভর্নমেন্ট যে এত কিছু করছেন, কিন্তু সেটা সম্পর্কে আমরা একেবারেই অবহিত ছিলাম না। কিন্তু এখন এইরকম কাজ করে আমি আরও জানছি, আমি আমার কমিউনিটিতে জানাচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয় যে এটার অ্যাওয়ারনেস যদি আরেকটু বেশি হতো, তাহলে হয়তো বা আমাদের পক্ষে আরেকটু এটা সম্পর্কে জানা এবং এটার উপর কীভাবে অ্যাক্ট করতে হবে সেই সম্পর্কে জানা আরও সহজ হতো। শুনছিলাম তরুণ প্রতিনিধি আনিলার কথাবার্তা। আমরা একটা ছোট্ট ব্রেক নেব, তারপর আবার ফিরে আসছি, আমরা আলোচনা চালিয়ে যাব।
বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসলাম। কথা বলছিলাম তরুণ প্রতিনিধি আনিলার সাথে। আনিলা যে কথাটা বলছিলেন, এখানেই আবার ফিরে আসি, যে আপনারা বলছেন আরও একটু জানলে আমরা আরও কি করতে হবে এটা সম্পর্কে বুঝতে পারতাম। কি জানলে কিভাবে জানানো যায় বা কি করতেন, আপনার পার্সপেক্টিভে একটু শুনতে চাই। আমি যদি একদম স্কুল থেকে শুরু করি, যে আমাদের এই বছরের এজেন্ডা দিয়ে বলি ডিজিটাল হ্যারাসমেন্ট। তো আমরা যদি জানতাম যে অ্যাকচুয়ালি ডিজিটাল হ্যারাসমেন্টটা কী, তাহলে আমরা হয়তো এই ব্যাপারটা নিয়ে অ্যাক্ট করতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম। আমাদের সবাইকে যদি জানানো হতো, আমাদের স্টুডেন্ট, টিচার্স, প্যারেন্টস, তাহলে হয়তো আমরা প্যারেন্টসকে বলতে পারতাম যে আমার সাথে এরকম কিছু একটা হয়েছে, আমি এখন কি করব। অনেক সময় দেখা যায় যে হয়তো বা কোনো স্টুডেন্ট বা কোনো ইয়াং পার্সন হয়তো হ্যারাস হচ্ছে, কিন্তু ওনারা জানে না যে ওরা এটা হ্যারাসমেন্ট। তারা জানেই না যে কোথা থেকে হ্যারাসমেন্টের লাইনটা শুরু হচ্ছে। তো এটা যদি জানানো যেত, তাহলে হয়তো আমরা আমাদের টিচারকে রিচ আউট করতে পারতাম যে এই পার্টিকুলার মানুষটা আমার সাথে বিহেভ করেছে, এখন আমি কি করব। হয়তো বা আমি আমাদের ল সম্পর্কে জানলে আমি এটা নিয়ে অ্যাক্ট করতে পারতাম, আর হয়তো ওই মানুষটাও আরেকটু বেশি সচেতন হতো এবং আমার সাথে এরকম ব্যবহার করতো না। আনিলা যে কথাটা বলছে, এটা কিন্তু আসল মানে চিত্র, আমাদের সারা দেশের চিত্রটা এরকম। আপনি এইভাবে এখানে হলো দুটো বিষয় আছে। আনিলা যেটা বলছিলেন, একটা তো হচ্ছে প্রোটেকশন, আপনার ল জানতে হবে, আইন জানতে হবে, আপনি এই ধরনের ভায়োলেন্সের শিকার হলে কোথায় যাবেন সেটা জানতে হবে, এটা একটা পার্ট। আরেকটা কিন্তু বড় পার্ট হচ্ছে প্রিভেনশনটার ক্ষেত্রে যখন আমরা আসবো, ভায়োলেন্স করে কারা। আপনি মেজরিটি দেখবেন ভায়োলেন্স, অনলাইন ভায়োলেন্সগুলোর মেজরিটি আমাদের স্টাডিতে আমরা দেখছি যে মোর দেন 99% কিন্তু করে ছেলেরা, পুরুষরা। মেয়েরা একদমই করে না তা না, একেবারে ভেরি নেগলিজেবল। প্রশ্ন হচ্ছে এই ছেলেগুলোকে আসলে আমরা ছেলে হিসেবে তৈরি করছি, তারা যেভাবে পুরুষ হয়ে উঠছে, ছেলে থেকে পুরুষ হয়ে ওঠার প্রক্রিয়াটাই অনেক বেশি ভায়োলেন্স প্রবণ। ওকে ওই ভায়োলেন্সগুলোকে সে মনে করছে ভায়োলেন্সটা করতে পারাটার ভেতরে তার একটা পৌরুষ আছে, এক ধরনের হিরোইজম আছে। তো সেইটা কিন্তু আমি মনে করি মেয়েদেরকে যেমন প্রোটেকশনের জায়গাটা শেখানো উচিত, তার চেয়ে বেশি শেখানো উচিত ছেলেদেরকে, যে ভায়োলেন্সটা হলে, ভায়োলেন্সটা করলে সেটা কেন শুধু মেয়েটার জন্য না, তার জন্য খারাপ। তো সেই জায়গাটাতে আসলে আমাদের দেশে এখন পর্যন্ত, আমি ভেরি সরি টু সে, যে আমরা যদি এই মোর দ্যান 50 ইয়ার্সের পলিসি দেখি হিউম্যান ডেভেলপমেন্টের, আমরা নারীদেরকে এম্পাওয়ার্ড করছি, কিন্তু এই এম্পাওয়ার্ড নারীদেরকে তো থাকতে হবে একটা পুরুষের সাথে। যদি আমি নর্মালি আমাদের সোসাইটাল নর্মেটিভ কালচারের কথা বলি, সেখানে ছেলেরা কি রেডি হচ্ছে, আমরা কি রেডি করছি না কিন্তু। আর উনি যেটা বলছেন কিভাবে জানবেন, এখানে সরকারের অনেক বড় ভূমিকা আছে। আমাদের সরকার কিন্তু কনভেনশনাল ব্যবস্থার বাইরে এসে আমরা দেখেছি যে একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে বা যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সেখানে সরকার এবং আমি মনে করি আমাদের মতো একাডেমিক প্রতিষ্ঠানগুলোর এখন মেলবন্ধন তৈরি হতে হবে। আমরা যেমন, আমি যে ডিপার্টমেন্টে পড়াই, আমরা সেই ডিপার্টমেন্ট থেকে রিসেন্টলি ডিজাইন থিঙ্কিং, ইনোভেশন এবং জেন্ডার ল্যাব করেছি, কারণ আমরাও ফিল করছি শুধুমাত্র একাডেমিক পড়ালেখা দিয়ে এটা সম্ভব না। এটা আমাদের এমন কোনো ইনোভেটিভ আইডিয়া নিয়ে যেতে হবে যেটা সরকার, আমরা এবং আপনারা যারা অ্যাক্টর আছেন সবাই মিলে যদি এটাকে এখন প্রতিরোধ করা না যায়, আর 10 ইয়ার্স ডাউন টু দ্য রোড, আপনি এখনই দেখেন ডিপ ফেক, যে কোনো একজন নারীকে নিয়ে ডিপ ফেকে যে কোনো ভিডিও তৈরি করা সম্ভব, শুধু সরকারের না, শুধু একাডেমিয়ান না, বা শুধু এনজিও বা ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডের না। এবং উই উইল হ্যাভ টু কাম টুগেদার টু ফাইন্ড আউট ইনোভেটিভ সলিউশন, যেন ভায়োলেন্সটা যেভাবে ত্বরান্বিত হচ্ছে তার চেয়ে দ্রুত গতিতে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। সাবিনার কাছে আবার ফিরে আসতে চাচ্ছি। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ইউনেপের সহায়তা একটা বিশাল স্টাডি করেছে। সেই স্টাডির যদি মানে একটা ট্যাগলাইন দিই আমি, তাহলে বলবো যে নারীরা বাড়িতেই নিরাপদ নয়। আমরা সবাই মনে করি যে বাড়িকে কিন্তু নিরাপদ একটা আশ্রয়ের স্থান বা শান্তিতে থাকার জায়গা। এখানে বলছে নারী সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে বাড়িতেই। আপনার কি ধারণা আছে যে নারীরা অনলাইনে কি ধরনের হয়রানির শিকার হচ্ছে বা কেন হচ্ছে? আসলে আমাদের জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু তরুণ সমাজ। এটা একদিকে আমাদের জন্য যেরকম একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুযোগ করে দিয়েছে, সেরকম কিন্তু আসলে তারা বর্তমানে যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে সেদিকটা আমাদের দেখতে হবে। যে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তারা কিন্তু আসলে একটা আধুনিক সুযোগের সাথে সুযোগ পেয়েছে নিজেদেরকে সম্পৃক্ত করার। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার আগে যে বিষয়টা দরকার ছিল, যে ডিজিটাল নিরাপত্তা, ডেটা প্রাইভেসি, এই সংক্রান্ত জ্ঞান এবং দক্ষতার অভাব নিশ্চয়ই রয়েছে, যার কারণে সাইবার বুলিং,
ব্ল্যাকমেইলিং বা নারী বা শিশুদের বিভিন্ন হুমকির এই ঘটনাগুলো আমরা জানতে পারছি, যে তরুণদের এখানে কিন্তু আচরণ, যে দায়িত্বশীল আচরণের অবশ্যই অভাব রয়েছে, অভিভাবকদের সচেতনতার অভাব দিয়ে রয়েছে। সো অনেক সময় আমরা জিবিবির ক্ষেত্রে দেখি যে পরিবারের ইন্টিমেট সদস্য অনেকের মাধ্যমে এগুলো হয়েছে, আবার এখন যেটাকে আজকের বিষয় যে সাইবার ডিজিটাল প্ল্যাটফর্মে যে বিষয়গুলো হচ্ছে, হ্যারাসমেন্টগুলো হচ্ছে, সেখানে যদি আসলে নাগরিক সচেতনতাকে আমরা যদি বৃদ্ধি করতে না পারি তাহলে অবশ্যই এটি বড় একটা। ঠিকই বলছিলেন। আমরা ফিরে আসবো আবার আলোচনা কন্টিনিউ করতে। আমরা চলে যাচ্ছি আরেকটি ছোট্ট ব্রেকে, থাকবেন কিন্তু। বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। আমরা যে আলোচনা করছি নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আমাদের আলোচনা, এবারের প্রতিপাদ্য হলো অনলাইনে নারী নির্যাতন। আমি আনিলের কাছে আবার আসি। এই যে আমাদের অধ্যাপক সাহেব বলছিলেন, এই যে ম্যাডাম বলছিলেন, আপনারা যদি জানতে পারেন যে আচ্ছা এইটা এই যেটা আপনার কথা থেকেই আসছি যে কি আইন আছে বা কোনটা আসলে হ্যারাসমেন্ট হচ্ছে, এটা যদি জানতে পারতেন তাহলে আপনার প্রতিকারটা কী হবে। বিশেষ করে কথা হচ্ছে যে আজকালকার ডিজিটাল টেকনোলজি, সো ডিজিটাল টেকনোলজিকে আমরা কিন্তু সবাই ব্যবহার করছি, সবার হাতে একটা মুঠোফোন আছে, স্মার্টফোন আছে, সবাই মানে দুনিয়াটাকে হাতের মুঠোয় নিয়ে আসছে। আপনাদেরকে বলা হয় আপনারা নাকি বেশিক্ষণ মোবাইলেই সময় দেন, পড়াশোনায় সময় দেন না। সব কিছুই তো একটা ভালো এবং খারাপ দিক আছে। এটা আপনি কিভাবে নিজেকে সাজিয়ে নেন বা আপনি কিভাবে নিজেকে ওই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, ওই যে আমাদের প্রফেসর সাহেব বলছিলেন যে প্রিভেনশন ফার্স্ট, হ্যাঁ, প্রোটেকশন তো পরের ব্যাপারটা, প্রিভেন্ট কীভাবে করেন? আপনি কতক্ষণ মোবাইলে থাকেন? এটা যদি সরাসরি প্রশ্ন করি। আসলে এখন তো অনেক সময় পড়া থেকে শুরু করে সব কিছুই অনলাইনে হয়, তো বেশ অনেকটা সময় আসলে অনলাইনের কনজামশনটা হচ্ছে। কিন্তু সেটা বলতে গেলে এমন না যে আমি পুরোপুরি সব কিছু, আমার পুরো পার্সোনাল লাইফে সব কিছু বা হচ্ছে আমি আমার লিমিটের বাইরে যে অনলাইনে নিজেকে এক্সপোজ করব, যে আমি আমার পার্সোনাল লাইফটাও হয়তো আমি অনলাইনে এক্সপোজ করছি, সেটা তো অবশ্যই করা উচিত না, সেটা আমার প্রাইভেসি হ্যাম্পার। কিন্তু অনেকেই এই কাজটা করে। তো সেসব ক্ষেত্রে দেখা যায় কি যে বাইরের মানুষজন হয়তো বা সেটাতে অ্যাট্রাক্টেড হয়ে সেই ইনফরমেশনটা ইউজ করে তাকে হ্যারাস করতে পারছে। তো স্যার যেটা বলছিলেন যে প্রিভেনশনটা ফার্স্ট, প্রিভেনশন বলতে গেলে আমি মনে করি যে আমাদের পার্সপেক্টিভ থেকে বা আমাদের জায়গা থেকে আমরা ফার্স্টলি হয়তো বা কনজামশনটা কীভাবে করছি, কোথায় কতটুকু সময় দিচ্ছি, সেটা আমাদের আগে নিজের মধ্যে ঠিক করে নেওয়া উচিত। অ্যান্ড হয়তো বা একটা বয়সের পরে সেটা প্যারেন্টসে দেখা সম্ভব হয় না, বাট আগে যদি প্যারেন্টসরা এটা একটু ওভারসি করে বা সুপারভাইজ করে তাহলে হয়তো বা পরে গিয়েও জিনিসগুলো সেট হয়ে যায়, যেটা হয়তো মোস্ট অফ দ্য কেসে এখন প্যারেন্টসরা যেটা করেন যে হয়তো দুজনেই চাকরি করছেন, তো প্যারেন্টসরা হয়তো ফোনটা দিয়ে রাখছেন, যার জন্য এই জিনিসটা আরো বেড়ে যাচ্ছে। আপনার কথাটা বেশ শুনলাম। আমি প্রফেসর সাহেবের কাছে যাব এই বলে যে উনি একটা কন্যা সন্তানের পিতাও বটে। তো আপনি কিভাবে আপনার সন্তানদেরকে গাইড করছেন? বা আমি ঘরের থেকে যেহেতু শুরু করতে হয়, আপনাকে মানে এতক্ষণ শিক্ষক হিসেবে শুনলাম, আপনি এখন বাবা হিসেবে আপনার কথা বলতে মানে আপনি যদি আমাকে বলেন তাহলে আপনি আমাকে বড় শিক্ষকের প্রশ্নটা করছেন। বাবা কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষক। হ্যাঁ, আপনি দেখবেন বিশেষ করে ছেলে সন্তানরা যা শেখে তার একটা বড় অংশ কিন্তু তাদের বাবাদের কাছ থেকে আসে। তো আমার কাছে যেটা মনে হয়, যেমন আমি একটা জিনিস বুঝেছি, আপনি চাইলেও এই প্রজন্মকে এই ডিজিটাল ডিভাইস বা টেকনোলজি থেকে দূরে রাখতে পারবেন না, এবং রাখাটা অ্যাকচুয়ালি একদিক দিয়ে আপনি ভুলও করবেন এই কারণ সোসাইটি যে গতিতে এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মেলাতে হলে তাকে কিন্তু এই টেকনোলজির সাথেও ইউজ টু হতে দিতে হবে। সুতরাং একটা বিষয় হচ্ছে আমি ওকে মনিটর করি, বাট নট দ্যাট অল দ্য টাইম। আমি জানি যে এই সময়টায় সে কিছু কিছু সময় সে যে মিস ইউজ করবে, আই এম ভেরি ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট ইট অ্যান্ড আই ডোন্ট মাইন্ড। কিন্তু ওরা যেমন আমার মেয়ে ইউনিভার্সিটি ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন পরীক্ষা দিয়েছে, তারপরে তাকে আমি মোবাইল ডিভাইস, তার পার্সোনাল ডিভাইস দিয়েছি। এর আগে ছিল এই কারণে, হ্যাঁ, যে সে আপনার স্কুলে যেত, যখন একটা বিপদ হলে কি করবে, কিন্তু এটা আবার তার মা সুপারভাইজ করতো, আসলেই তার মার কাছে জমা দিতে হতো, ওর নিজস্ব এটা ছিল না। সুতরাং আমি মনে করি যে কোনো ছেলে মেয়েরই 18 বছরের আগে তাকে মোবাইল ডিভাইস তার পার্সোনাল থাকা উচিত না। সেকেন্ড, একটু কুইকলি বলে নিই, সেকেন্ড হচ্ছে
যখনই বাচ্চারা মোবাইল ডিভাইস ইউজ করবে ইউ উইল হ্যাভ টু সুপারভাইজ ও কী দেখছে, কি ব্রাউজ করছে, কারোর সাথে ইন্ডিভিজুয়ালি কোথাও কমিউনিকেট করলো কি না, যে জিনিসগুলো আমরা প্যারেন্টরাও অনেক সময়ই করি না, কিন্তু এটা করতে হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট। সাবিনা পারভিনের কাছে ফিরে আসি। আপনার মতে, আপনি যদিও আমি বলছি যে গুরুত্বপূর্ণ একজন পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কিন্তু সচেতন নাগরিক হিসেবে আপনার এই নারী নির্যাতন প্রতিরোধ করার জন্য আপনার ভূমিকা কী হতে পারে? মা হিসাবে প্রথমে যে প্রশ্নগুলো আপনি করলেন, যে আমারও সন্তান রয়েছে, তো আমি যখন আসলে একটা স্মার্ট ডিভাইস তার হাতে দিব, আমার তো দেখতে হবে আসলে তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সে কোন কোন চ্যানেলগুলোতে বা কোন কোন সাইটগুলোতে যাচ্ছে, বা কোনটি তার জন্য পড়ালেখার জন্য বা ভবিষ্যতে চাকরির জন্য সুবিধাজনক, সেইগুলোকে উৎসাহিত করার পাশাপাশি কোনগুলো তার জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেগুলো তাকে আমার বুঝিয়ে দেওয়া জরুরি। আর একজন সমাজের নাগরিক বলি বা আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্ষেত্রে বলি, এখানে আমরা যেটা করেছি যে আমরা আমাদের যে জনসংখ্যা নীতি 2025, সেখানে কিছু মূল নীতি রয়েছে। সেই নীতিমালার ভেতরে আমরা 4টি গুরুত্বপূর্ণ জিনিসকে সংযোজন করেছি, যেটার মধ্যে প্রথমেই রয়েছে মানবাধিকার। আসলে অনলাইন স্টকিং বলি, ছবি চুরি বলি বা সাইবার ক্রাইম, এগুলো কিন্তু মানবাধিকার লঙ্ঘন। এই লঙ্ঘিত যাতে না হয় সেই বিষয়গুলোকে আমরা নীতির মালার মধ্যে নিয়ে এসেছি, এবং সবার জন্য একটা জেন্ডার সমতা, বৈষম্যহীনতা, সার্বজনীন প্রজনন স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এই নীতিমালার মধ্যে সংযোজন করা হয়েছে। অন্যদিকে যারা তরুণ তরুণী অ্যাডোলেসেন্টস, তাদের জন্য আমরা একটা অ্যাডোলেসেন্ট স্ট্র্যাটেজি তৈরি করেছি, এবং আমাদের সেবা কেন্দ্রগুলোর মধ্যে আমরা একটা কৈশোর বান্ধব কর্নার রেখেছি, যেখান থেকে তাদেরকে এই বিষয়ে সবসময় কাউন্সেলিং করা হচ্ছে, ভয়াবহতা সম্পর্কে বলা হচ্ছে। যেহেতু এই উন্নয়নের থেকে আমরা পিছিয়ে থাকতে পারবো না, কাজে আমাদেরকে সংযুক্ত থাকতে হবে, তারপরেও এই বিষয়ে কাউন্সেলিং করে তাদেরকে আমরা এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের স্বাস্থ্য শিক্ষা কিছু রয়েছে স্কুল কলেজগুলোতে, সেখানেও আমাদের সেশন থাকে, সেখানেও আমরা চেষ্টা করি এই বিষয়গুলিকে হাইলাইট করার। এর পাশাপাশি যারা সহিংসতার শিকার হয়েছেন তাদের জন্য আমরা একটা গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম ডিজিটাল প্ল্যাটফর্মে যাতে করতে পারে, সেটিও একটা করার পরিকল্পনা আমাদের রয়েছে ডিজিটালি। সো এগুলো আশা করছি যে আমাদের এই বিষয়টাকে সহযোগিতা করবে। ধন্যবাদ আপনাকে। আপনাদের কথা, সবার কথা শুনলাম। এখন আমরা প্রত্যেকের কাছে ফিরে আসবো। এই আজকে 25শে নভেম্বর 2025, আজ হলো নারী নির্যাতন নির্মূলকরণ দিবস। এই দিবসকে সামনে রেখে আপনারা দর্শক শ্রোতার কাছে কোনো রকম মেসেজ যদি দিতে চান, আমি প্রথমে ডক্টর সৈয়দ শাকিব তায়েসের কাছে যাব। এনি মেসেজ, ওয়ান লাইন মেসেজ। খুব সিম্পল। আপনি যারা বাবা তাদেরকে বলবো যে বাবা হিসেবে আপনার দায়িত্বটা সবচেয়ে বেশি। আপনার ছেলে সন্তান বিশেষ করে সে কি করছে, কোথায় অনলাইনে কিভাবে সময় কাটাচ্ছে সেটা দেখতে হবে, এবং তাকে যদি আপনি সৎ মানুষ, পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করতে চান, তাহলে তাকে শেখান যে নারীকে রেসপেক্ট করা, একজন ভালো মানুষ, পরিপূর্ণ মানুষ এবং ভালো পুরুষ হওয়ার পূর্বশর্ত। ধন্যবাদ ডক্টর ইমতিয়াজকে। আমি সাবিনা পারভিন। আমি মনে করি যে এর অ্যাকচুয়ালি সহিংসতার শিকার ব্যক্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ বিষয় যেরকম রয়েছে, তেমনি এইটার ক্ষেত্রে আমাদেরকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে। আমরা জানি যে 50% মানুষ কিন্তু এখনও জানে না যে সহিংসতার শিকার হলে সে কী করবে। একটা কার্যকর একটা রেফারেল সিস্টেম আমাদেরকে কিন্তু দাঁড় করাতেই হবে, কারণ যে 4টি বিষয় জরুরি, যে প্রথমে আমাকে জরুরি সেবা, মানসিক সেবা, আইনগত আশ্রয় এবং নিরাপদ পুনর্বাসন, এই 4টি বিষয়কে যদি মাথায় রেখে আমরা এগোতে চাই, তাহলে অনেকগুলো মন্ত্রণালয় এখানে যুক্ত হতে হবে, যাতে সে যেরকমভাবে তার সচেতনতার দিকটাও দেখতে হবে, অন্যদিকে যদি সহিংসতার শিকার হয়েই যায় সেক্ষেত্রে তার করণীয় বিষয়টা একটা রেফারেল সিস্টেমের মাধ্যমে জানিয়ে দিতে হবে আর কি। ধন্যবাদ। আমি সর্বশেষে ফাইজুর রহমান আলিনা, আপনার কাছে আসবো। আপনি তরুণ প্রতিনিধিত্ব করছেন তরুণ প্রজন্মের, আপনার কাছে মেসেজটা কি যেতে পারে? আপনার তরুণ বন্ধুদের জন্য মেসেজটা দিন। যদি আমাদের যারা সিনিয়র আছি তাদেরকেও যদি কোনো মেসেজ দিতে চান সেটাও দিতে পারেন।
আমার মেসেজটা মেইনলি আমার এই যে যারা আছে তাদের জন্যই, তরুণীদেরকে স্পেশালি বলছি যে সচেতনতা কিন্তু নিজের কাছে। সো আমাদের সচেতন হতে হবে, আমার বুঝতে হবে আমার সাথে কোনটা সহিংসতা হচ্ছে, আমি সেটা কিভাবে রুখে দাঁড়াতে পারি, প্রতিবাদটাও কিন্তু আমার থেকেই শুরু হবে। সবার কথা শুনলাম শুধু দর্শক শ্রোতা, আমরা বেশ একটা প্রাঞ্জল আলোচনা করতে পারলাম বলে মনে করছি, আপনারা এটা উপভোগ করেছেন। আমি সংক্ষেপে যে এই সংক্ষেপটা করতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ, নো টু জিবিভি এখানে পেছনে লেখা বারবার আসছে, যে জেন্ডার বেস যে ভায়োলেন্স আমাদের সমাজে ঘটছে এটাতে না বলতে হবে। না শুধু আমি মুখে উচ্চারণ করে বললে হবে না, আমাদেরকে অ্যাক্ট করতে হবে। সে অ্যাক্ট করার যে কথাগুলো আমাদের তরুণ প্রতিনিধি, আমাদের অধ্যাপক সাহেব বা আমাদের পরিচালক মহোদয় যেভাবে বললেন, প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব আছে। এবং আপনি বাবা হিসেবে বা মা হিসেবে আপনারও কিন্তু দায়িত্ব রয়েছে, শিক্ষক হিসেবে, সমাজের একজন গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। প্রথম কথা হলো আপনার ঘরে কিন্তু নারী আছে, সে আপনার মেয়ে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার বোন হতে পারে, ইভেন কি আপনার মাও হতে পারে। তো কোনটা সহিংসতা সেটা তাদেরকে জানতে দিন, এবং সহিংসতা যদি শিকার সে কোনোভাবে হয়ে যায় তাহলে কি করতে হবে তাকে সেটা জানান। কথা এসছে ডিজিটাল টেকনোলজি নিয়ে, আমরা এগিয়ে যাচ্ছি এই ডিজিটাল টেকনোলজির সহায়তায়, এটাকে রুখে দেওয়া যাবে না, এটার অপব্যবহার রোধ করতে হবে। এটার ব্যবহার কি করে আমি ফলদায়ক করব সেই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে এটা আনতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা ডক্টর ইমতিয়াজ বলেছেন, সেটা হলো যে শুধুমাত্র নারী নয়, পুরুষকেও এর সঙ্গী করতে হবে। পুরুষকে বাদ দিয়ে এই নির্যাতন প্রতিরোধ সম্ভব নয়। আসুন সবাই মিলে আমরা নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।